একজন সাধারণ সৈনিক থেকে তিনি হয়ে উঠলেন ফ্রান্সের সম্রাট। তার যুদ্ধ কৌশল এতটাই শক্তিশালী ছিল যে ইউরোপের বড় বড় রাজারা পর্যন্ত তাকে ভয় পেত। আজ আমরা কথা বলবো এই কিংবদন্তির মানুষটির সম্পর্কে, যার নাম নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের অস্থির সময়ে ফ্রান্সের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো হাজির হলেন। একজন সাধারণ সৈনিক থেকে কিভাবে ফ্রান্সের সম্রাটে পরিণত হলেন, কেন তাকে ইতিহাসের শ্রেষ্ঠ রণনিপুণ সেনাপতি বলা হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এমন একটি মানুষকে নিয়ে আলোচনা করব যার উচ্চতা খুব বেশি ছিল না, কিন্তু তার নাম শুনলে গোটা ইউরোপ কেঁপে উঠত। দেখো, তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ের যে নাম আছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। বিপ্লবী আদর্শ বলতে যেটা বোঝানো হয়েছে আমরা জানবো যে ফরাসি বিপ্লব সম্পর্কে আমরা পড়েছিলাম যে ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল, সেই ফরাসি বিপ্লবের আদর্শ বলতে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সেই ফরাসি বিপ্লবের আদর্শের সাথে নেপোলিয়নের যে সম্পর্ক এবং নেপোলিয়নের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যবাদ সম্পর্ক আমরা আলোচনা করব। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করি, প্রথমেই যেটা আছে নেপোলিয়নের উত্থানের কাহিনী। দেখো, নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভের জন্ম বৃত্তান্ত। এই যে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা লাভের জন্ম বৃত্তান্ত, এমন একটা মানুষ গোটা শুধুমাত্র ইউরোপ নয়, গোটা ইউরোপকে তিনি শাসন করেছিলেন। সেই নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেছিলেন 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। কোথায় না, ভূমধ্যসাগরের বুকে অবস্থিত কর্সিকা দ্বীপে। ভূমধ্যসাগরের দিকে, এটা আমরা ভূমধ্যসাগর দেখতে পাচ্ছি, এরকম একটা পর্বত সংকুল এলাকাতে নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করলেন। সময়কালটা ছিল 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। যে দ্বীপটার নাম ছিল, দ্বীপের নাম হচ্ছে কর্সিকা দ্বীপ। এই কর্সিকা দ্বীপটা একটা সময়েতে ইতালির অন্তর্গত ছিল, ইতালি। পরবর্তীকালে ফ্রান্স সরকার এই দ্বীপটা নিজেদের অধীনে নিয়ে আসে। তো এই নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করলেন। তারপরে আমরা দেখব যে ব্রিয়েন এবং প্যারিসের সামরিক বিদ্যালয়ে তিনি কি করছেন না, সেনাবাহিনীর ট্রেনিং নিচ্ছেন। একজন সেনা হিসাবে কিভাবে তাকে কৌশল আয়ত্ত করা উচিত, সেই ব্রিয়েন এবং প্যারিস, এই যে সামরিক বিদ্যালয়। তো যাই হোক, আমরা পরপর ঘটনাগুলো সম্পর্কে আসি। এই 1700 সঙ্গে আরো 100 বছর যদি আমরা যুক্ত করে দিই, তাহলে গান্ধীজির জন্ম হয়ে যাবে। ভারতের জাতির জনক গান্ধীর জন্ম 1869 খ্রিস্টাব্দের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। সেই 15ই আগস্টের মতন দিনেতে নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করলেন। নেপোলিয়নের পিতার নাম চার্লস বোনাপার্ট, মায়ের নাম ছিলেন লেটিজিয়া। তার ডাক নামও ছিল কিন্তু নাপোলিয়ন। তারা নেপোলিয়নের প্রাথমিক যে পরিচয়, কত সালে জন্মগ্রহণ করছেন, তার পিতার নাম হচ্ছে চার্লস বোনাপার্ট, মায়ের নাম হচ্ছে লেটিজিয়া। তার ডাক নাম কি ছিল, ডাক নাম ছিল নাপোলিয়ন। তারপরে দেখো, মাত্র 16 থেকে 17 বছরের, কোনো বইতে আছে 16 বছর, কোনো বইতে আছে 17 বছর। তো ব্রিয়েন এবং প্যারিসের সামরিক বিদ্যালয়েতে তিনি পড়াশোনা শেষ করার পরেতে মাত্র এই অল্প বয়সে, যে বয়সে তোমরা এখন পাবজি থেকে শুরু করে বিভিন্ন খেলায় মেতে থাকো, সেই বয়সে একটা ছেলে ফ্রান্সের সেনাবাহিনীর গোলন্দাজ যে বাহিনীর, তার লেফটেন্যান্ট পদে যোগদান করলেন। সামান্য একজন সৈনিক হিসাবে নিজের কর্মজীবন শুরু করেও পরবর্তীকালে নিজের যোগ্যতায় তিনি ফ্রান্সের সম্রাট হিসাবে পরিণত হলেন। আমরা দেখব যে নেপোলিয়ন বোনাপার্টের যে উত্থান, এর পরের যে ঘটনাটা আমরা পরপর আসি। নেপোলিয়ন বোনাপার্টের এই যে উত্থান হয়েছে, এবং তিনি প্রথমেই দেখো নেপোলিয়নের এই যে উত্থান, কোথা থেকে নেপোলিয়নের উত্থানটা ঘটছে, যে একসময় নেপোলিয়ন ছিলেন জ্যাকোবিন দলের সদস্য। জ্যাকোবিন দল সম্পর্কে তোমরা আগেই জেনেছো যে শাসনের অধীনেতে ফ্রান্সে 13 মাস সন্ত্রাসের রাজত্ব চলেছিল, সেই জ্যাকোবিন দলেরও একজন তিনি সদস্য ছিলেন। ফরাসি বিপ্লবের আদর্শ কি ছিল, সাম্য ছিল, মৈত্রী ছিল, আবারও একবার এখানে রিপিট করে দিচ্ছি, আর স্বাধীনতা।
যে ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দেশ রক্ষার কাজে আত্মনিয়োগ করেন। এবারেই নেপোলিয়ন বোনাপার্টের পরপর তার যে উত্থান, যে সম্রাটে কিভাবে পরিণত হলেন, এই যাত্রা তার শুরু হচ্ছে। সময়কালটা 1793। ইংরেজ বাহিনী তুলা বন্দর আমরা দেখব। এই যে তুলা বন্দর ছিল, 1793 সালে ইংরেজ বাহিনী তুলা বন্দর দখল করলো। নেপোলিয়ন কি করলেন, হঠাৎ করে আক্রমণ করে সেই তুলা বন্দর কিন্তু আবার ফ্রান্সের অধীনে নিয়ে এলেন। এই তুলা বন্দর উপর থেকেও প্রশ্ন কিন্তু থাকে যে তুলা বন্দর কাদের অধীনে থাকে, কাদের অধীনে ছিল। তাহলে তুলা বন্দর কিন্তু ছিল ফ্রান্সের অধীনে, যেটা 1793 সালে ইংল্যান্ড এই তুলা বন্দর দখল করে নিলে নেপোলিয়ন বোনাপার্ট আবার ঝাঁপিয়ে পড়ে সেই তুলা বন্দরকে ফ্রান্সের অধীনে নিয়ে আনলেন। এই সাফল্য, এই যে তিনি তুলা বন্দর যে ঘটনাটা, তার এই যে সাফল্য, ফরাসি জাতীয় মহাসভা কিন্তু আমরা দেখেছিলাম 1792 সালে এই ফরাসি জাতীয় মহাসভা গঠন হয়েছিল। এই ফরাসি জাতীয় মহাসভা তাকে কি করা হলো না, ফরাসি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নতি করলেন। তাহলে নেপোলিয়ন বোনাপার্ট, এর আগে আমরা দেখলাম যে গোলন্দাজ বাহিনীর একজন লেফটেন্যান্ট পদে সাধারণ সৈনিক হিসাবে তিনি যোগদান করছেন। তারপরেতেই 1793 সালে তুলা বন্দরকে তিনি আবার যখন ফ্রান্সে ফিরিয়ে আনলেন, মানে ফ্রান্সের অধীনে আনলেন, তখনই কিন্তু তার সাফল্যের একটা ধাপ তিনি এলেন। সেই সাফল্যটা কি ছিল, তাকে ফরাসি জাতীয় মহাসভা ব্রিগেডিয়ার জেনারেল পদে বসানো হলো। এই ছিল তুলা বন্দর। আর এই তুলা বন্দরের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এই তুলা বন্দরের যে ঘটনাটা আমি তোমাদের আলোচনা করলাম, যে 1793 সালে এই তুলা বন্দরকে ব্রিটিশদের অধীন থেকে আবার তিনি নিয়ে চলে এলেন। এরপরে দেখো 1795 সালের 5ই অক্টোবরের সেই উল্লেখযোগ্য ঘটনা, এরপর 1795 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর ফ্রান্সের উত্তেজিত জনতা জাতীয় মহাসভা আক্রমণ করলে তিনি তা প্রতিহত করেন। কেন জাতীয় মহাসভা ফ্রান্সের জনগণ আক্রমণ করলেন? এই আক্রমণের প্রধানত কারণ হচ্ছে যে নতুন একটা প্রজাতান্ত্রিক যে সরকার গঠন হয়েছে, সেই সরকারও কিন্তু ফ্রান্সের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারছে না, জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করতে পারছে না। এই কারণেই কিন্তু জনগণ কি করলেন, ফরাসি জাতীয় মহাসভা আক্রমণ করলেন 1795 সালের 5ই অক্টোবর। আবার নেপোলিয়ন এখানে কিন্তু বাঁচালেন, যে 1795 সালের 5ই অক্টোবর জাতীয় মহাসভা আক্রমণ করলে তিনি তা প্রতিহত করেন। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে ত্রয়োদশ ভেন্ডামিয়ার নামে খ্যাত। দেখো ফ্রান্সে তখন 1793 সালে যে প্রজাতান্ত্রিক সরকার গঠন হয়েছিল, তাদের সময় বা তাদের পূর্বেতেও ফ্রান্সে বিভিন্ন ধরনের মানে এক ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল। সেই ক্যালেন্ডারের মধ্যে একটা ক্যালেন্ডারে যে মাসের নাম ছিল ভেন্ডামিয়ার। এই ভেন্ডামিয়ার মাসে ঘটনাটা ঘটেছিল বলে একে কিন্তু ভেন্ডামিয়ার ঘটনাই কিন্তু বলা হয়। ওদের ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা ছিল কিন্তু 13 তারিখ, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা ছিল কিন্তু 5ই অক্টোবর। তাহলে আমরা দেখছি যে তিনি একটা অলরেডি সাফল্য লাভ করেছেন 1793 সালে তুলা বন্দর যেখানে ব্রিটিশদের অধীন থেকে মুক্ত করে। তারপরে আবার কি আসছেন, 1795 সালে 5ই অক্টোবর জাতীয় মহাসভা যখন আক্রমণ করছে ফ্রান্সের জনগণ, সেখান থেকে জাতীয় মহাসভাকে উদ্ধার তিনি করছেন। এই ঘটনাটাই ইতিহাসে কিন্তু ভেন্ডামিয়ার ঘটনা নামে পরিচিত। বলছে এই সাফল্যের পর, তাহলে এখানে আবার তিনি একটা সাফল্য পাচ্ছেন। এই সাফল্যের পর কি হচ্ছেন, তিনি ডাইরেক্টর কর্তৃক মেজর জেনারেল পদ লাভ করলেন। এই যে ডাইরেক্টর, 1792 থেকে আমরা দেখব যে 1792 থেকে 1795 সাল পর্যন্ত যে 1792 থেকে 1795 পর্যন্ত ফরাসি যে জাতীয় মহাসভা তারা ফ্রান্সকে পরিচালনা করছিল। 1795 সালের থেকে আবার 1700, আমরা পরেই ঘটনা আছে 1799, এই সময়কাল পর্যন্ত 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে একটা শাসন ব্যবস্থা চালু করা হয়েছিল। সেই শাসন ব্যবস্থার নাম ছিল ডাইরেক্টরি শাসন ব্যবস্থা।
5 জন ডাইরেক্টর ছিল, এই কারণে নামকরণটা এইভাবে হয়েছে। তাহলে সেই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অধীনে তাকে আবার কি করা হচ্ছে, তার এই যে যোগ্যতা, সেই যোগ্যতা, তার যে সাফল্য, সেই সাফল্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে মেজর জেনারেল পদ দেয়া হলো। নেপোলিয়নের উত্থানটা শুধু দেখে যাও। পরের ঘটনা দেখো, এবারে একটু ফ্রান্সের বাইরে নেপোলিয়ন বোনাপার্ট পদার্পণ করছে। ইটালির উত্তর অংশে সেই সময় অস্ট্রিয়ার প্রভাব ছিল। এখানে আমাদের, তোমরা আবার যেন অস্ট্রেলিয়া ভেবে ফেলো না, এটা ছিল অস্ট্রিয়া। প্রথম বিশ্বযুদ্ধজনিত ঘটনা তোমাদের পরবর্তীকালে আছে, তোমরা পড়বে। সেই অস্ট্রিয়ার প্রভাব ছিল। অস্ট্রিয়ার নামটা আগেও তোমরা ফরাসি বিপ্লব পড়তে গিয়ে সেখানে পেয়েছো। অস্ট্রিয়ার সম্রাট ছিলেন লিওপোল্ড। এই সময়তে অস্ট্রিয়ার সম্রাট ছিলেন দ্বিতীয় ফ্রান্সিস। তাহলে অস্ট্রিয়ার প্রভাব ছিল কোথায় ছিল না, ইতালির উত্তর দিকেতে অস্ট্রিয়ার একটা কিন্তু প্রভাব, তারা কিছুটা অংশ দখল করে রেখেছিল। কিন্তু অস্ট্রিয়ার উপর নেপোলিয়ন বোনাপার্ট বারবার কিন্তু হামলা চালিয়ে অস্ট্রিয়ার কিছু অংশ দখল করে নিলেন। এর ফলে কি হলো, এর ফলে মানে অস্ট্রিয়ার যিনি সম্রাট ছিলেন, যার নাম দ্বিতীয় ফ্রান্সিস, বাধ্য হয়ে নেপোলিয়নের সঙ্গে একটা চুক্তি বা সেই সন্ধি করলেন। সেই চুক্তি বা সন্ধিটার নাম হচ্ছে কিন্তু ক্যাম্পো ফর্মিও সন্ধি। এই জায়গাতে হয়েছিল বলে, কত সালে হয়েছিল, 1797 সালের 17ই অক্টোবর এই সন্ধিটা স্বাক্ষরিত হলো। এবার এই সন্ধির শর্তানুসারে কি হচ্ছে, এই সন্ধির শর্তানুসারে জার্মানির যে জার্মানির রাইন নদী পর্যন্ত ফরাসি সাম্রাজ্যের পূর্ব সীমানা যেখানে নির্ধারিত হলো। মানে ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন, সেই ফ্রান্সের একটু বাইরে গেলেন ইতালিতে গিয়ে অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসকে পরাজিত করলেন। পরাজয়ের পরেতে ফ্রান্সের সীমানা কিন্তু বাড়লো। কোথা বাড়লো, জার্মানির রাইন নদীর পূর্ব তীর পর্যন্ত জার্মানির যেখানে পূর্ব দিকের সীমানাটা বেড়ে গেল। এর মধ্যে অনেকগুলো শর্ত ছিল ক্যাম্পো ফর্মিও সন্ধির, শুধুমাত্র আমি একটা এখানে গুরুত্বপূর্ণ শর্ত তোমাদের কাছে তুলে ধরলাম। এরপরে দেখো, রাইন নদীর ফলেতে ফ্রান্সের বিরুদ্ধে, মানে রাইন নদী তীরবর্তী অঞ্চল পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্ট যে তিনি সাম্রাজ্য বিস্তার করলেন, এর ফলেতে কি হলো, এর ফলেতে ফ্রান্সের বিরুদ্ধে একটা শক্তি সংঘ গঠন হয়েছিল। পড়ানো হয়েছিল তোমাদের ফরাসি বিপ্লবের চ্যাপ্টারে, সেখানে দেখবে যে ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের সুইডেন, ডেনমার্ক, স্পেন থেকে শুরু করে বেশ কিছু দেশ একটা শক্তি সংঘ গঠন করেছিল। সেই শক্তি সংঘ কিন্তু এখানে 1797 সালে ভেঙে গেল। 1793 সালে এই শক্তি সংঘটা গঠিত হয়েছিল, 1797 সালে ভেঙে গেল। 1797 সালের ওই একই বছরে কিন্তু আবার নেপোলিয়ন বোনাপার্ট আবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়ে দিচ্ছে। কিভাবে, 1797 সালে ইতালির যে মধ্য রাজ্য, সেই পোপের রাজ্য কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট আক্রমণ করলেন। আক্রমণ করার ফলে কি হলো, সেই সময়কালে যিনি খ্রিস্টান জগতের প্রধান ধর্মগুরু, যার নাম পোপ ষষ্ঠ আলেকজান্ডার, সেই আলেকজান্ডারের সঙ্গে ফেব্রুয়ারি মাসে তিনি একটা সন্ধি স্বাক্ষর করলেন, যার নাম ছিল টলেন্টিনো সন্ধি। ক্যাম্পো ফর্মিও সন্ধি 1797, একই বছরে টলেন্টিনো সন্ধি স্বাক্ষর করলেন পোপ ষষ্ঠ আলেকজান্ডারের সঙ্গে। ফলে ইতালির সেই যে মধ্য রাজ্য, সেটাও কিন্তু নেপোলিয়নের অধীনে চলে এলো। পরে দেখো 1798 সালের ঘটনা। 1798 সালে কোথায় ঘটনা, এবার নেপোলিয়ন বোনাপার্ট চলে আসছে মিশরে, যেখানে ইংল্যান্ড বেশ কিছু অনেক সময় একটা লম্বা সময় ধরেই কিন্তু ইংল্যান্ড ওখানে রাজত্ব করছিল। ইংল্যান্ডের একটা উপনিবেশ ছিল সেই মিশর। এবার 1798 সালে নেপোলিয়ন আক্রমণ করছে। সেই যে যুদ্ধটার নাম কিন্তু ছিল পিরামিডের যুদ্ধ। পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, পিরামিডের যুদ্ধ স্বাক্ষরিত বলছি, পিরামিডের যুদ্ধ হয়েছিল 1798 সালে ইংল্যান্ড এবং নেপোলিয়নের মধ্যে। তাহলে 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য মিশর অভিযান এখানে করেন। প্রথমে পিরামিডের যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট জয়লাভ করছেন, এই জন্য তাকে মিশরের নায়ক বলা হয়। এটাও একটা কিন্তু প্রশ্ন তোমাদের থাকতে পারে, মিশরের নায়ক কাকে বলা হয়, নেপোলিয়ন বোনাপার্টকে। কেন মিশরের নায়ক বলা হচ্ছে, এই মিশরকে ইংল্যান্ড রাজত্ব করছে, সেখানে তাদের উপনিবেশ ছিল। নেপোলিয়ন বোনাপার্ট মিশরে প্রবেশ করলেন 1798 সালে, পিরামিডের যুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করলেন। এই কারণে মিশরের জনগণ তাকে মিশরের নায়ক বলে মেনে নিলেন। কিন্তু আবার নীল নদের যুদ্ধ, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ,
সেই নীল নদের যুদ্ধে একই বছরে 1798 খ্রিস্টাব্দে ব্রিটিশদের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন, যার নাম হেরোশিও নেলসন। এখানে শুধু নেলসন মেনশন করা আছে, তোমরা 1805 সালে টাফালগারের যে নৌযুদ্ধ, সেই নৌযুদ্ধে হেরোশিও নেলসনের নামটা পাবো। সেই নেলসনের কাছে তিনি পরাজিত হলেন এবং স্বদেশে প্রত্যাবর্তন করলেন। প্রত্যাবর্তন করলেন মানে জনগণ কিন্তু, ফ্রান্সের জনগণ তাকে কিন্তু স্বাগত জানিয়েছিল। হেরে গেছে বলে নীল নদের যুদ্ধ যে মন খারাপ এমন কিন্তু বিষয় নাই, নেপোলিয়ান বোনাপার্টকে কিন্তু ফ্রান্সের জনগণ উদ্বুদ্ধ করেছিলেন। তাহলে সেই 1798 খ্রিস্টাব্দে মিশরের নায়ক হিসাবে তিনি পরিচিত লাভ করলেন। আবার নীল নদের যুদ্ধে তিনি পরাজিত হয়ে দেশে এবার ফিরে আসছেন। পরের বিষয় দেখো, ক্ষমতা দখল। কিভাবে ক্ষমতা দখল? নেপোলিয়নের যে সেই 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট জন্মগ্রহণ করলেন, তারপর 17 বছর বয়সে গোলন্দাজ বাহিনীতে যোগদান করলেন। ওই যে ধীরে ধীরে তার যে যাত্রাটা শুরু হলো, তারপরেই নেপোলিয়ন বোনাপার্ট আমরা দেখব যে তিনি ফ্রান্সের আবার রাজতন্ত্র তিনি ফিরিয়ে আনছেন। দেখো ক্ষমতা লাভের যে কাহিনী, এই ক্ষমতা দখল সম্পর্কে আমরা যদি বিবরণটা দেখতে যাই, তাহলে পাবো এই সময় ফ্রান্সে মানে নেপোলিয়ন বোনাপার্ট যখন মিশর একটা পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেন, নীল নদের যুদ্ধে পরাজয়ের পরেতে আবার যখন তিনি ফিরে আসছেন, এই যখন তিনি দেশে ফিরলেন, এই সময় বলা হচ্ছে যে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন চালু ছিল। ডাইরেক্টরি শাসনের ঘটনাটাই বললাম যে 1795 থেকে 1799 সাল পর্যন্ত এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু ছিল। এরাও ফ্রান্সের সমাধান কিন্তু করতে পারেনি। একটা করে সরকার আসছে, কয়েক বছর থাকছে, আবার কিন্তু পাল্টে যাচ্ছে। এই যে 5 জন ডাইরেক্টরকে নিয়ে এই শাসন ব্যবস্থাটা চালু ছিল, কিন্তু এই শাসন ফ্রান্সে জনপ্রিয়তা হারায়। কোনো সরকারি এসেই কিন্তু ফ্রান্সের জনগণের আশা আকাঙ্ক্ষা যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করতে পারছে না। তাহলে জনগণ এই শাসন ব্যবস্থা সম্পর্কে বিধিশ্রদ্ধ হয়ে উঠেছিল, জনপ্রিয়তা হারায়। 1799 খ্রিস্টাব্দে এবারে নেপোলিয়ন বোনাপার্ট কি করছেন? 1799 খ্রিস্টাব্দে সেন্ট ক্লাউড নামক স্থানে যখন আইনসভার অধিবেশন চলছিল, তখন নেপোলিয়ন লুসিয়েন বোনাপার্টের নাম আমরা পাবো, যিনি ছিলেন নেপোলিয়ন বোনাপার্টের ভাই। নেপোলিয়নের বেশ কিছু ভাই ছিল, আমরা নেপোলিয়ন ও সাম্রাজ্যবাদ পড়তে গিয়ে সেখানে কিন্তু পরিচয় পাবো যে নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপের বিভিন্ন তোমার দেশগুলোতে বিভিন্ন যে জায়গাগুলো দখল করেছিলেন, সেই জায়গাতে নিজের আত্মীয় স্বজনকে বসিয়েছিলেন। সেই নেপোলিয়ন বোনাপার্টের ভাই হচ্ছে লুসিয়েন। সেই লুসিয়েন এবং আবেসিয়াস নামটা আগেও আমরা দেখেছি, আবেসিয়াসকে সঙ্গে নিয়ে 1799 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করলেন। তাহলে এখানে নেপোলিয়ন বোনাপার্ট 1799, এই সালটা খুব গুরুত্বপূর্ণ। তারিখটা হচ্ছে 9ই নভেম্বর। যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল, সেই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন কিন্তু ঘটিয়ে দিলেন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছিলেন, তার একটা বিখ্যাত উক্তি, আমি ফ্রান্সের রাজমুকুটকে মাটিতে পড়ে থাকতে দেখি, আমি তরবারির দ্বারা তা মাথায় তুলে নিই। আবারও একবার রিপিট করি যে যখন ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দিয়ে তিনি জনগণের কাছে একটা বার্তা দিচ্ছেন। তার সেই বিখ্যাত উক্তিটা হচ্ছে যে আমি ফ্রান্সের রাজমুকুটকে মাটিতে পড়ে থাকতে দেখি, আমি তরবারির দ্বারা তা মাথায় তুলে নিই। ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ছিল 18ই ব্রুমেইয়ার। আবার দেখো, আমরা এর আগে ভেন্ডামিয়ার থেকে শুরু করে বিভিন্ন ক্যালেন্ডারের নামগুলো পড়ছিলাম। ফ্রান্সের যে প্রচলিত তৎকালীন সময়ে ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারের নাম ছিল ব্রুমেইয়ার। এই তারিখটা ছিল 18ই ব্রুমেইয়ার। আর ইংরেজি যদি আমরা ক্যালেন্ডারটা দেখি, তাহলে 1799 সালের 9ই নভেম্বর। এই তারিখে বলছে, এই জন্য এই ঘটনাটাই কিন্তু ইতিহাসে 18ই ব্রুমেইয়ার ঘটনা নামে পরিচিত। 2 নম্বরের প্রশ্ন, এইগুলো অনেক সময় হয়ে থাকে, ভেন্ডামিয়ার ঘটনা কি, ব্রুমেইয়ার ঘটনা কি। দেখো এরপরে এই যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ফ্রান্সে ঘটানো হলো 1799 সালে 9ই নভেম্বর। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে দেওয়া হলো। পতন ঘটিয়ে দিয়ে এবারে আবার ফ্রান্সে এক ধরনের নতুন শাসন ব্যবস্থা চালু করা হচ্ছে, যে শাসন ব্যবস্থার নাম হচ্ছে কনসুলেন্ট শাসন ব্যবস্থা। এই কনসুলেট শাসন সম্পর্কে আছে। কনসুলেন্ট শাসন ব্যবস্থা বলতে আমরা বুঝি, কনসাল মানে হচ্ছে শাসক, কনসাল মানে হচ্ছে শাসক। তিনজন শাসককে নিয়ে বা 3 জন কনসালকে নিয়ে কিন্তু এই শাসন ব্যবস্থাটা চালু ছিল। কত সালে হচ্ছে? 1799 থেকে 1804 পর্যন্ত দেখব যে এই কনসুলেন্ট শাসন ব্যবস্থা তখন তারা তাদের কাজ বা টিকে ছিল। তো নেপোলিয়নের ক্ষমতা দখলের 1 মাসের মধ্যেই একটি সংবিধান রচিত হয়।
নেপোলিয়নের ক্ষমতা দখল, কত সালে নেপোলিয়ন ক্ষমতা দখল করছে? উল্লেখ করা হলো যে 1799 সালে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে দিচ্ছে এই সালটা থেকেই। আমরা দেখব যে 1799 থেকে 1814 এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়। তাহলে নেপোলিয়নের ক্ষমতা দখলের 1 মাসের মধ্যেই একটা সংবিধান রচনা হচ্ছে, সেই সংবিধানটার নাম হচ্ছে কি? অষ্টম বর্ষের সংবিধান। যেখানে রয়েছে অষ্টম বর্ষের সংবিধান বা কনসুলেন্ট সংবিধান নামে পরিচিত। এই সংবিধান মানে একটা নতুন শাসন ব্যবস্থা এলো, সেই শাসন ব্যবস্থা তারাও তাদের নিয়মকানুন চালু করবে, তো তারাও কিন্তু একটা সংবিধান রচনা করলো, যে সংবিধানটার নাম ছিল অষ্টম বর্ষের সংবিধান বা কনসুলেন্ট সংবিধান নামে পরিচিত। তো এই সংবিধান 1799 থেকে 1804 এই কয়েক বছর পর্যন্ত টিকে ছিল। কিন্তু এই সংবিধান অনুসারে মানে ওই অষ্টম বর্ষের সংবিধান বা কনসুলেন্ট সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন কাজ শুরু হয়, এই জন্য একে কনসুলেন্ট শাসন ব্যবস্থা বলা হয়। কনসুলেন্ট শাসন ব্যবস্থা কি কত বছর টিকে ছিল? আমরা তথ্য পাচ্ছি 1799 থেকে 1804 পর্যন্ত। দেখো, কনসুলেন্ট সংবিধান অনুসারে আমি প্রথমেই এখানে বললাম যে এর আগেও বলেছি যে 3জন কনসালের উপরে এই শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। কে কে ছিল? এখানে আমরা দেখছি কনসুলেন্ট সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 3জন কনসালের হাতে অর্পিত হয়। নেপোলিয়ন ছিলেন প্রথম কনসাল, বাকি 2জন ছিলেন আবেসিয়েস এবং রজার ডুকাস। আর নেপোলিয়নই ছিলেন প্রধান, তার অর্ডারেই সমস্ত কিছু কিন্তু কাজ হতো। আর এই যে 2জন ছিল আবেসিয়েস এবং রজার ডুকাস, এরা নামে মাত্র কিন্তু শাসক। কনসুলেট শাসনের অন্যতম স্তম্ভ ছিল আইনসভা। এই যে আমরা দেখবো এই যে শাসন ব্যবস্থাটা চালু ছিল, এদের যে আইন পরিষদ ছিল, এই যে আইনসভা, এই আইনসভার প্রধানত 4টে কক্ষ। একটা হচ্ছে সেনেট সর্বোচ্চ, তারপর কাউন্সিল অফ স্টেট, ট্রিবিউনেট আর লেজিসলেটিভ বডি। এই যে 4টে হচ্ছে কনসুলেন্ট যে শাসন ব্যবস্থা ছিল তাদের যে আইনসভা, এই আইনসভার প্রধানত কিন্তু 4টে কক্ষ। তাহলে এই যে সেনেট, আমরা এই সেনেট নেপোলিয়ন বোনাপার্টকে একটা গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছিল, সেই মর্যাদা সম্পর্কে আমরা দেখছি। যে এবার দেখো যে প্রথমে নেপোলিয়ন সংবিধান অনুসারে 10 বছরের জন্য কনসাল নিযুক্ত হন। 10 বছরের জন্য কনসাল কোন শাসন ব্যবস্থা অনুসারে? কনসুলেট শাসন ব্যবস্থা অনুসারে নেপোলিয়নকে প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত করা হচ্ছে, মানে শাসক নিযুক্ত করা হচ্ছে 10 বছরের জন্য। এর পরেতে 1802 সালেতে নেপোলিয়ন সেনেটের দ্বারা 1802 সালে নেপোলিয়ন সেনেটের দ্বারা কনসাল, আজীবন কনসাল পদ লাভ করলেন। দেখো, নেপোলিয়ন বোনাপার্ট প্রথমে 10 বছরের জন্য কনসাল হলেন, তারপরে 1802 সালে তাকে যাবজ্জীবন, আজীবন, সারা জীবনের জন্য তাকে মানে শাসক হিসাবে নিযুক্ত করে দেওয়া হলো। ওই বছরেই, মানে কোন বছর? 1802 সালে 2রা ডিসেম্বর। এই 2রা ডিসেম্বরে তখনকার যে পোপ ছিলেন তার নাম পোপ সপ্তম পায়াস। সেই পোপ সপ্তম পায়াস তাকে কি করলো? সেই ফ্রান্সের একটা বিখ্যাত গির্জা আছে যার নাম হচ্ছে নোতর দাম গির্জা, নেপোলিয়নের মাথায় ঈগল চিহ্ন মার্কা একটা রাজমুকুট বসিয়ে দিল। এখান থেকেই সম্রাট পদ মোটামুটি শুরু হয়ে যাচ্ছে বলা যায়। তাহলে এখান থেকে তোমাদের ভালো করে দেখে রাখতে হবে, পড়তে হবে যে নেপোলিয়ন কনসুলেন্ট শাসন ব্যবস্থা অনুসারে কত বছরের জন্য তিনি কনসাল ছিলেন, তারপরে আজীবন কনসাল কত বছর পর্যন্ত তিনি পেলেন। আজীবন কনসাল 1802 সালে তিনি পেয়ে যাচ্ছেন। আবার 2রা ডিসেম্বর তাকে সপ্তম পায়াস তাকে রাজমুকুট পরিয়ে দিচ্ছেন। পরের ঘটনায় আমরা চলে আসি। দেখো, নোতর দাম গির্জা, আমরা গির্জাটার নামটা তো অলরেডি পড়লাম যে নোতর দাম গির্জাতে নেপোলিয়ন বোনাপার্টকে ঈগল মার্কা কিন্তু রাজমুকুট পরিয়ে দিয়েছিল, মানে তাকে সম্রাট পদ হিসাবে বরণ করে নিচ্ছে। এখনো দেখো সম্রাট পদটা একটা ঘটনা বাকি রয়েছে, যে নোতর দাম গির্জায় এই ঐতিহাসিক ঘটনাকে নেপোলিয়ন রোমান সম্রাট শার্লেমানের অভিষেকের সঙ্গে তুলনা করলেন। যে আমরা দেখেছি শার্লেমান মধ্যযুগের একজন বিখ্যাত শাসক ছিলেন, সেই শার্লেমানের সঙ্গে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে তুলনা করলেন এবং মধ্যযুগের শার্লেমান বলে তিনি দাবি করলেন। এই ঘটনার পর তিনি মুকুটধারী জ্যাকোবিন নামেও পরিচিত লাভ করলেন। দেখো, বিভিন্ন কিন্তু তার এই পরিচিতিটা মোটামুটি বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন এক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ছিল কিন্তু ফ্রিমেইয়ার মাসের 13 তারিখ। আমরা পরপর ক্যালেন্ডারের নামগুলো দেখছিলাম, এখানে আবার একটা ক্যালেন্ডার কিন্তু রয়েছে ফ্রিমেইয়ার। সেই ফ্রিমেইয়ার মাসের 11 তারিখে কিন্তু তিনি কি করছেন?
নিজেকে প্রচার করছেন যে মধ্যযুগের তিনি সাল্লেমানের অভিষেক, সাল্লেমানের সঙ্গে নিজেকে তিনি মধ্যযুগের সাল্লেমান শাসক হিসাবে তুলনা করলেন। এই জন্য এই দিনটা ফ্রান্সের ইতিহাসে 11ই ফেব্রুয়ারি ঘটনা নামে পরিচিত বা খ্যাত। এরপরে দেখো এই যে 1804 সালে তার গুরুত্বপূর্ণ ঘটনা, যে 1804 খ্রিস্টাব্দে সেনেটের সিদ্ধান্ত অনুযায়ী কনসুলেন্ট শাসন ব্যবস্থার যে আইনসভা ছিল, সেই আইনসভার প্রথম যে কক্ষ তার নাম ছিল সেনেট, সেই সেনেটে তিনি কি হচ্ছেন, ফ্রান্সের রাজমুকুট এমনিতে পরেই নিয়েছিলেন, ঘোষণা হয়ে যাচ্ছে যে 1804 খ্রিস্টাব্দে সেনেটের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হয়, সেই গণভোটের মাধ্যমে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট নির্বাচিত হন। এইভাবেই ফ্রান্সে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। একটা প্রশ্ন থাকে, ফ্রান্সে কবে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়? পূর্ব রাজতন্ত্র ছিল, তাদের পতন ঘটে গিয়েছিল। আবার নেপোলিয়ন বোনাপার্ট এই 1804 সালে ফ্রান্সের যেখানে সম্রাট পদ বরণ করে নিলেন গণভোটের মাধ্যমে। সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে ফরাসি জাতির সম্রাট হিসেবে নির্বাচিত হলেন। আর 1804 সালকেই ফ্রান্সের ইতিহাসে প্রথম সাম্রাজ্য বলা হয়, প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা হলো। এই সাম্রাজ্য 1804 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল। এইভাবে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ, নেপোলিয়নের কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়? বারবার কিন্তু প্রশ্ন এসেছে। 1799 থেকে 1814 সময়কালকে নেপোলিয়নের তোমার কি বলা হয়, নেপোলিয়নের যুগ, এজ অফ নেপোলিয়ন বলা হয়। 1799 সালে কি ঘটনা আগে আমরা আলোচনা করছিলাম যে 1799 সালেতে কিন্তু ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল, ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছিল। এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থার পতন থেকে 1814 সাল পর্যন্ত নেপোলিয়ন বোনাপার্টের রাজত্ব ছিল। এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়েছে। পরের ঘটনা দেখো, কোড নেপোলিয়ন কি? এটা একদম তোমাদের হয় 2 অথবা 4 নম্বরের মতন টিকা আসে। ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে, ফরাসি বিপ্লবের আদর্শ কি কি ছিল? সাম্য ছিল, মৈত্রী ছিল, স্বাধীনতা ছিল। এই ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন। এবার আমরা দেখব যে কোড নেপোলিয়ন চালু করছে। ফরাসি বিপ্লব পড়তে গিয়েও দেখেছিলাম যে ফ্রান্সে বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন সেখানে কিন্তু ছিল। এবার নেপোলিয়ন এই প্রচলিত আইনগুলোকে তিনি একটা সংকলন করলেন। যে নেপোলিয়নের অন্যতম কীর্তি হলো ফরাসি আইন সংহিতা রচনা। সমগ্র ফরাসি সাম্রাজ্য একই ধরনের আইন কানুন প্রচলন ও আইনের চোখে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য 1804 খ্রিস্টাব্দে 4 আইনজীবীকে তিনি নিলেন। এই 4 আইনজীবী ও বিশিষ্ট কয়েকজনকে নিয়ে তিনি এই কাজ সম্পন্ন করলেন। কোন কাজ? কোড নেপোলিয়ন রচনা করলেন। ইতিপূর্বে সমগ্র ফ্রান্সে স্থানীয়ভাবে বলছে 360টি আইন প্রচলিত ছিল। এর আগেই বললাম যে ফ্রান্সে কিন্তু যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আইন প্রচলিত ছিল, কোনো জায়গায় 400, আবার আমরা এখানে একটা তথ্য দেখছি যে 360টি আইন কিন্তু প্রচলিত ছিল। এগুলোর মধ্যে কি ধরনের আইন ছিল? রাজকীয় আইন ছিল, সামন্ত আইন ছিল, যাজকীয় আইন, এই ধরনের বিভিন্ন আইনগুলো প্রচলিত ছিল। আবার দক্ষিণ ফ্রান্সে আবার রোমান আইন প্রচলিত ছিল। তাহলে ফ্রান্সের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কিন্তু আইন প্রচলিত ছিল। সেই আইনগুলোকে তিনি এক সূত্রে বাঁধলেন। যে বলছে এগুলোর মধ্যে সমন্বয় সাধন করার জন্য নেপোলিয়ন কাউন্সিল অফ স্টেটকে নিয়ে 84টি অধিবেশনের আহ্বান করেন। 84টা এই আইনগুলোকে সংকলন করার জন্য 84টা অধিবেশন হয়েছে। সেই 84টা অধিবেশনের মধ্যে নেপোলিয়ন বোনাপার্ট নিজেই কিন্তু 36টা অধিবেশনে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত বিভিন্ন আইন সংকলিত করে 1807 খ্রিস্টাব্দে যে বিধিবদ্ধ ফরাসি আইন সংহিতা রচিত হয় তাকেই বলা হয় কোড নেপোলিয়ন। এই আইন সংহিতায় এই প্রশ্নটাও আসে, বারবার এসেছে যে কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল। তাহলে এই কোড নেপোলিয়নেতে 2287টি, আবার কেউ মতান্তরে বলে থাকে 2281টি ধারা ছিল। তো তোমরা 2287টাই চুজ করবে। যদি এই পরিসংখ্যাটা না থাকে তাহলে তোমরা 2281টা কিন্তু করবে, তবে ম্যাক্সিমাম জনই কিন্তু 2287টাই করে থাকে। এবারে দেখো এই যে কোড নেপোলিয়ন, এই কোড নেপোলিয়ন আইন সংহিতার ভাগ। মানে কোড নেপোলিয়ন তিনি এই যে 1804 থেকে 1807 এই সময়কালের মধ্যে যে আইন সংহিতাটা প্রস্তুত করেছিলেন, সেই আইন সংহিতার প্রধানত 3টে ভাগ ছিল। একটা ছিল দেওয়ানি,
একটা ছিল ফৌজদারি আর একটা ছিল বাণিজ্যিক আইন। ঠিক আছে, টিকার সময় এই বিভাগগুলো উল্লেখ করতে হবে যে কোড নেপোলিয়নে কতগুলি ধারা, 3টি ধারা, একটা ছিল দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন। এবারে এই যে কোড নেপোলিয়ন তিনি রচনা করেছেন, এই কোড নেপোলিয়নেতে কোন কোন বিষয় বলা হয়েছে, এর মানে এই আইনের বিষয়বস্তুগুলো কি কি। প্রথম যে আমরা বিষয়বস্তুটা দেখছি একটা হচ্ছে কি, যে আইনের চোখে সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করেন। আইনের চোখে সকলেই সমান। ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এখানে কিন্তু তিনি ঘোষণা করে দিলেন কোড নেপোলিয়নের মাধ্যমে আইনের চোখে সকলেই কিন্তু সমান। দ্বিতীয় নম্বর যে আইনটা বলা হচ্ছে, বিচার ব্যবস্থায় সমতার নীতি প্রতিষ্ঠার জন্য তিনি স্বয়ং বিচারপতিদের মনোনয়ন করতেন। তাহলে ফরাসি বিপ্লব করতে গিয়ে সেখানে বিচার ব্যবস্থা ছিল প্রহসন মাত্র। বিচার ব্যবস্থাগুলো যারা বিচারকরা ছিল বা উচ্চবর্গের যারা অফিসার ছিল, তারা নিজেরা কিন্তু সেই পদগুলো কেড়ে নিতেন, কিনে নিতেন, রায়ও কিনে নিতেন। সেই বিচার ব্যবস্থার সমতা নীতি প্রতিষ্ঠার জন্য তিনি কি করছেন, যে নিজে থেকেই তিনি বিচারপতিদেরকে নিয়োগ করছেন। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে কি, বেআইনি গ্রেপ্তার বন্ধ করে জুরির ব্যবস্থা প্রবর্তন করেন। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন দেয়া রয়েছে যে ফরাসি বিপ্লবের সময়তে যে ফরাসি যারা রাজকর্মচারী ছিল, সেই রাজকর্মচারীরা একটা আইনের বলে জোর করে সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে নিত। সেই আইনটার নাম কি ছিল? তাহলে এই বেআইনি আইন বলছে, বেআইনি গ্রেপ্তার বন্ধ করে জুরি ব্যবস্থা যেখানে তিনি প্রবর্তন করলেন। 4 নম্বর হচ্ছে বিপ্লবের ফলে, ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল, ফরাসি বিপ্লব যে ছিল, সেই বিপ্লবের ফলে সামন্ত প্রথা লোপ করে, এর আগেও আমরা ফরাসি সংবিধান সভার কার্যাবলী পড়তে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে 1791 সালে যে সংবিধান রচনা হয়েছিল, 1789 থেকে 1791, সেই 2 বছরের প্রচেষ্টায়, সেই সংবিধান রচনার আগে ফ্রান্সে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। সেই কাজটার নাম ছিল সামন্ত প্রথার বিলোপ। তারিখটা ছিল 4 আগস্ট। সেই সামন্ত প্রথা বিলোপ, সেই সময়তে বিলোপ হয়েছিল। আবার এই সামন্ত প্রথা পুরোপুরি তিনি লোপ করে দিয়ে নতুন যেখানে ভূমি বন্দোবস্তা চালু করা হয় এবং কোড নেপোলিয়নে তাকে স্বীকৃতিও দেওয়া হয়। ফলে সামন্ত প্রথার অস্তিত্ব চিরতরেই কিন্তু এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোড নেপোলিয়নের একাধিক শর্ত রয়েছে, কতগুলো বিষয় তোমাদের এখানে তুলে ধরা হলো। এরপরে দেখো, এই যে কোড নেপোলিয়ন যে আইনগুলো ছিল, সেই আইনগুলো যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল কিন্তু তা কিন্তু নয়। সেখানে এই ব্যর্থতাগুলো সম্পর্কে যদি আমরা দেখতে যাই, কোড নেপোলিয়ন তো চালু করা হলো, গুরুত্বও পেয়েছে, কিন্তু সেই কোড নেপোলিয়নের মধ্যেও কিন্তু বেশ কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল। সেই ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো কি কি? প্রথম বলা হচ্ছে যে বিপ্লব চলাকালে ফরাসি সংবিধান সভা নারী জাতির বন্ধন মুক্তি ও সমান অধিকারের কথা ঘোষণা করলেও কোড নেপোলিয়নে তা সংকুচিত হয়। আমরা দেখেছিলাম যে ফরাসি সংবিধান সভা কিন্তু 1789 থেকে 1791 সাল, এই 2 বছরের প্রচেষ্টায় যে সংবিধান সভা রচিত হয়েছিল, সেই সংবিধান সভায় নারীকে একটা কিন্তু অধিকার দেওয়া হয়েছিল, নারী জাতিকে অধিকার দেওয়া হয়েছিল। এখানে নেপোলিয়ন বোনাপার্ট সেই নারী জাতির বেশ কিছুটা ক্ষমতা কিন্তু খর্ব করলেন, সংকুচিত করলেন। কারণ এখানে স্ত্রীকে স্বামীর অধীনে ঘোষণা করা হয়। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে, পারিবারিক বন্ধন মজবুত করার জন্য নেপোলিয়ন পিতাকে পরিবারের সর্বময় কর্তা হিসেবে প্রতিষ্ঠা করেন। আবার দ্বিতীয় নম্বরটা রিপিট করছি, পারিবারিক বন্ধন মজবুত করার জন্য নেপোলিয়ন পিতাকে পরিবারের সর্বময় কর্তা হিসেবে প্রতিষ্ঠা করে। আমাদের সমাজ ব্যবস্থাতেও কিন্তু যে পিতাই হচ্ছে বাড়ির সর্বময় কর্তা। তাহলে নেপোলিয়ন বোনাপার্টও কিন্তু সেই 1807 সালেতে যে আইন সংহিতা রচনা করেছিলেন, প্রকাশ করলেন, সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে পারিবারিক বন্ধন মজবুত করার জন্য নেপোলিয়ন পিতাকেই কিন্তু পরিবারের সর্বময় কর্তা হিসাবে প্রতিষ্ঠা করেন। এর ফলে কি হলো, স্ত্রী এবং পুত্রের ব্যক্তি স্বাধীনতা নাকি ক্ষুণ্ণ হয়। 3 নম্বর বলা হচ্ছে, কোড নেপোলিয়নে শ্রমিকদের অধিকার সম্পর্কে তেমন ভাবে নজর দেওয়া হয়নি। এটা ঠিক, কোড নেপোলিয়নের যে আইনবিধি ছিল তাতে শ্রমিকদের কথা সেভাবে কিন্তু ভাবা হয়নি। যে বলছে কোড নেপোলিয়নে শ্রমিকদের অধিকার সম্পর্কে তেমন ভাবে নজর দেওয়া হয়নি, তারা ন্যূনতম মজুরি ও ধর্মঘটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। এই সব কারণে ফরাসি সমাজ সেইভাবে আশার আলো দেখতে পায়নি। তাহলে এই ব্যর্থতা এখানে তোমাদের 3টে মোটামুটি দেয়া হলো, তোমরা 2টো ব্যর্থতা লিখলেও চলবে কিন্তু। এবারে দেখো,
কোড নেপোলিয়ান তো প্রচলন হয়েছে, কোড নেপোলিয়ানেরও কিন্তু বেশ কিছু গুরুত্ব আছে। আমরা এই মূল্যায়ন পাঠে যদি দেখতে যাই, তাহলে কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা গড়ে উঠেছিল মূলত প্রাকৃতিক আইন এবং রোমান আইনের সংমিশ্রণে। আমরা ফ্রান্সে যে প্রচলিত আইন ব্যবস্থা কেমন ছিল কোড নেপোলিয়ানের শুরুতেই কিন্তু সেখানে বলা হলো। তো সেখানে প্রাকৃতিক আইন এবং রোমান আইনের সংমিশ্রণ ছিল, এই জন্য কোড নেপোলিয়ান এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল। মানে প্রাকৃতিক আইনকে এবং রোমান আইনকে সংমিশ্রণ করে কোড নেপোলিয়ান যেখানে প্রবর্তন হয়েছিল। বলছে জনপ্রিয়তা লাভ করেছিল যে তা ফ্রান্সের সীমা অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশেও কার্যকরী হয়েছিল। এই জন্য ঐতিহাসিক ফিশার নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? জাস্টিনিয়ান কিন্তু একজন বিখ্যাত সম্রাট ছিলেন। সেই জাস্টিনিয়ান প্রাচীনকালেতে যে প্রচলিত আইন ছিল সেই প্রচলিত আইনগুলোকে 4000 সম্মিলিত আইনকে এক সূত্রে বেঁধেছিলেন। নেপোলিয়ান বোনাপার্টও কিন্তু এই সময়েতে এসে তিনি 2287টি আইনকে যেখানে এক সংকলন করলেন। এই কারণে নেপোলিয়ান বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। অন্যদিকে ঐতিহাসিক লেফেভার, এই ঐতিহাসিকের নামটা আমরা আগেও পেয়েছি, কোড নেপোলিয়ানকেই ফরাসি সমাজের বাইবেল বলা হয়। এই একটা প্রশ্নও থাকে, কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়? কোড নেপোলিয়ানকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়। কে বলেছেন? লেফেভার বলেছেন। কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? এটাও কিন্তু অনেক সময় 1+1 কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে কোড নেপোলিয়ান টিকা খুব ভালো করে পড়তে হবে, প্রশ্ন কিন্তু আসবে। তোমাদের নেপোলিয়নের ক্ষমতা যে লাভের যে কাহিনী ছিল, এইখান থেকে মানে তার জন্মবৃত্তান্ত থেকে শুরু করে কিভাবে তিনি ক্ষমতায় উত্তীর্ণ হলেন, তারপরে দেখলাম ফ্রান্সের সম্রাটে তিনি পরিণত হলেন, তারপরেই সম্রাটে পরিণত হওয়ার পরেতেই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের একটা গুরুত্বপূর্ণ আইন চালু করেন, যে আইনটার নাম ছিল কোড নেপোলিয়ান। এই কোড নেপোলিয়ান পর্যন্ত আজকে তোমাদের ক্লাস আলোচনা করা হলো। ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ।